আসসালামু আলাইকুম। আজ 28 জুন 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। মতিউরের পর রাজস্বে মিলল ফয়সাল নামের আরেক ধনাঢ্য কর্মকর্তা। অবশেষে জানা গেল সেই ছাগলের আসল রহস্য। হুথির মানববিহীন ড্রোনে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। এবার বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরে মতিউর রহমানের মতো পাওয়া গেল আরেক কর্মকর্তাকে। এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে এর প্রমাণ মিলেছে। এ অবস্থায় বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফয়সাল, তার স্ত্রী ও স্বজনদের 87টি ব্যাংক হিসাব ও 15টি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। 87টি ব্যাংক হিসাবে 6,96,00,000 টাকা অবরুদ্ধ এবং 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55,00,000 টাকা অবরুদ্ধ করা হয়েছে। আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স কর্মকর্তাদের অর্থের বিনিময়ে বাণিজ্য আয়করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থগ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 1,000 কোটি টাকা আত্মসাৎ সহ অবৈধ অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি অবৈধ অর্থের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। শুনানি শেষে আদালত তার সম্পদ জব্দের এ আদেশ দেন। আদালতে দুদকের অনুসন্ধান দলের সদস্য সহকারী পরিচালক মোস্তাফিজ এই সম্পদ জব্দের আবেদন করেন। জব্দ করা যত সম্পদ কাজী আবু মাহমুদ ফয়সাল সহ 14 জনের 87টি ব্যাংক হিসাবে থাকা 6,96,00,000 টাকা অবরুদ্ধ করেছেন আদালত। পাশাপাশি ফয়সাল সহ 7 জনের নামে থাকা 15টি সঞ্চয়পত্রে থাকা 2,55,00,000 টাকা অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া ফয়সালের স্ত্রী আফসানা সহ 4 জনের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে কাজী আবু মোহাম্মদ ফয়সালের নামে ডাচ বাংলা ব্যাংকে 50 লাখ টাকার 2টি সঞ্চয়পত্র, তার স্ত্রী আফসানা জেসমিনের নামে 4টি সঞ্চয়পত্রে 55 লাখ টাকা, আফতাব আলীর নামে 2টি সঞ্চয়পত্রে 30 লাখ টাকা, কাজী খালিদ হাসানের নামে একটি সঞ্চয়পত্রে 30 লাখ টাকা, খন্দকার হাফিজুর রহমানের নামে 2টি সঞ্চয়পত্রে 40 লাখ টাকা, আহমেদ আলীর নামে 3টি সঞ্চয়পত্রে 55 লাখ টাকা ও মাহমুদা হাসানের নামে একটি সঞ্চয়পত্রে 5 লাখ টাকা রয়েছে। এছাড়া স্থাবর সম্পদের মধ্যে আফসানা জেসমিনের নামে 10 কাঠা জমি, 200 বর্গমিটারের প্লট, আবু মাহমুদ ফয়সালের নামে ভাটারা, খিলগাঁও ও রূপগঞ্জে থাকা স্থাবর সম্পদ, আহমেদ আলীর নামে থাকা ফ্ল্যাট ও কার পার্কিংয়ের 3,228 বর্গফুট স্থাবর সম্পদ ও মমতাজ বেগমের নামে থাকা 10 কাঠা জমি জব্দ করা হয়েছে। 700-র বেশি হিসাব খুলে অর্থ লেনদেন। আদালতে করা আবেদনে বলা হয়, আবু মাহমুদ ফয়সাল সরকারি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ঘুষ লেনদেন, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের উদ্দেশ্যে শাহজালাল ব্যাংক কারওয়ান বাজার শাখায় তার নিজ নামে বিভিন্ন এফডিআর হিসাব খোলেন। মেয়াদ পূর্তির পর এফডিআর ভাঙানো টাকা ও নতুন করে নগদ এনে ফারহানা আক্তার, মমতাজ বেগম, মাহমুদা হাসান, খন্দকার হাফিজুর রহমান, কারিমা খাতুনের নামে বিভিন্ন এফডিআর স্কিম খোলেন। পরে ওই অর্থ এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, হজ ফাইন্যান্স এবং সবশেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের শাখায় ওই লোকজন ছাড়াও আহমেদ আলী, আফতাব আলী, শেখ নাসির উদ্দিন সহ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের নামে 700-র বেশি হিসাব খুলে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করতে স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করে মানি লন্ডারিং অপরাধ সংগঠিত করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। দুদকের 3 সদস্যের একটি টিম কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে এই অভিযোগটি অনুসন্ধান করেছে। টিম লিডার হলেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন। টিমের অপর 2 সদস্য হলেন সহকারী পরিচালক মুস্তাফিজ ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সম্রাট। ছাগলকাণ্ডের 14 দিন পর বৃহস্পতিবার নরসিংদীতে জনসম্মুখে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। জানা গেছে, বেলা 11টায় উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে 2টি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন। তবে সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। তখন সাংবাদিকরা উপস্থিত থাকলেও তাদের কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতা সুরে লাকি বলেন, পাছে লোকে কত কিছুই বলে, তাতে আমার কিছুই আসবে যাবে না। এসব বিষয়ে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় লায়লা কানিজ লাকির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। একই নম্বরে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি। উপজেলা পরিষদের 2টি অনুষ্ঠানে অংশ নিয়ে তার
দমভক্তি ছিল ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি, তারা আর কিছু করতে পারবে না, সব থেমে যাবে। লাকিও সম্পদের পাহাড় গড়েছেন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। লাকি বর্তমানে রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। স্থানীয়রা জানান, চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি। তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। মেয়ে ইপসিতার মতো মা লায়লা কানিজ লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে, তবে আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে। বিপরীতে তিনি 2 কোটি টাকার ব্যাংক ঋণ দেখিয়েছেন। তাকে পাজেরো, BMW, রেঞ্জ রোভার মডেলের বিলাসবহুল গাড়ি ব্যবহার করতে দেখা গেলেও আয়কর নথিতে তার নামে কোনো গাড়ির তথ্য নেই। তবে গাড়ির বিপরীতে মাত্র 3.25 লাখ টাকার সম্পদ মূল্য দেখিয়েছেন তিনি। দৈনিক যুগান্তরের অনুসন্ধানে দেখা গেছে, নরসিংদীর গ্রামে বিশাল প্রাসাদোপম বাড়ি আছে লায়লা কানিজের। ট্রিপ্লেক্স বাড়িটিতে একাধিক বিশালাকৃতির ড্রয়িং রুম ও ডজন খানেকের বেশি অভিজাত শয়ন কক্ষ রয়েছে, অথচ এই বাড়ির কোনো তথ্য তার আয়কর ফাইলে নেই। তবে বাড়ির ফার্নিচার ক্রয় বাবদ মাত্র 75,000 টাকা দেখিয়েছেন। নরসিংদীতে 1.5 একর জমি তিনি হেবা মূল্যে পেয়েছেন, এ কারণে এই জমির কোনো দাম উল্লেখ নেই। মিরপুর এলাকার একটি অত্যাধুনিক ভবনে 4টি ফ্ল্যাটের মালিক লাকি। এবার বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। খোঁজ নিয়ে জানা গেছে, ছাগলকাণ্ডের সেই 15 লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। সাদিক এগ্রোর কর্মচারীরা জানিয়েছেন, ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস 2 আগে 1 লাখ টাকায় আনা হয়। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন ইমরান হোসেন। এরপর এর দাম নির্ধারণ করা হয় 15 লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত। সাদেক এগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনার এই তথ্য গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। খাল উদ্ধারে সাদেক এগ্রোর খামারের উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সময় ভাঙা পড়েছে একটি রাজনৈতিক কার্যালয়, যা ক্ষমতাসীন দলের একটি ইউনিটের। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিং এলাকার উচ্ছেদ অভিযানের নামে নগর কর্তৃপক্ষ। এ সময় সাদেক এগ্রোর স্থাপনা উচ্ছেদের পাশাপাশি আশপাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। খাল দখল করে গড়ে তোলা পাকা, আধা পাকা ও কাঁচা স্থাপনা গুড়িয়ে দেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। বাদ যায়নি রাজনৈতিক কার্যালয়েও। স্থানীয়দের ভাষ্য, রামচন্দ্রপুর খালকে ময়লা ফেলার জায়গা হিসেবে ব্যবহার করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। দৈনন্দিন বর্জ্য ফেলা হয় খালের পানিতে। সাদিক এগ্রোর বর্জ্য পড়ে খালে, ফলে খালে পানির প্রভাব আর দৃশ্যমান নেই। এই অবস্থায় ময়লার উপরে কিছুটা মাটি ফেলে সেখানে রাজনৈতিক কার্যালয় গড়ে তোলেন কতিপয় রাজনৈতিক নেতা। 7 মসজিদ হাউজিং এলাকার বাসিন্দারা জানান, বছর 2 আগে খালের উপরে আধা পাকা কার্যালয়টি গড়ে তোলেন 7 মসজিদ হাউজিং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন নিয়ামুল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন নবী। কার্যালয়ের সামনে তাদের নামে বড় ব্যানারও সাটানো হয়। ওই ব্যানারে দেখা যায় স্থানীয় সংসদ সদস্যের ছবিও। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি, মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলে আসলে কিছু নেই। সুতরাং সাময়িক দুঃখ এলে, সাময়িক ক্ষতির মধ্যে পড়লে একেবারে হতাশায় দুমড়ে মুচড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন। মনে রাখবেন, সর্বশক্তিমান চাইলে 1 মুহূর্তের মধ্যে আপনার অবস্থাকে পরিবর্তন করে দিতে পারেন। আজকে যিনি অনেক বিত্তবান, অনেক প্রভাবশালী, জনপ্রিয়, কালকে তার ঝুলিতে কেবলই শূন্যতা আর শূন্যতা। এরকম উদাহরণ তো ভুরি ভুরি আছে। সুতরাং হতাশার কিছু নেই। জেগে উঠুন, নতুন করে যাত্রা শুরু করুন, সাহস রাখুন, অবশ্যই সফল হবেন। সফল যদি নাও হন, মনের মধ্যে এই প্রশান্তি থাকবে যে আমি তো প্রাণপণ আন্তরিকভাবে চেষ্টা করেছি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের ওপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান সমর্থিত হুথি প্রশাসনের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো। শুধু তাই নয়, ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুথি সামরিক বাহিনী। লোহিত আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান 1 নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে হুথি গোষ্ঠী। বলা
বলা হচ্ছে ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল তথা প্রায় ৬৫ কিলোমিটার গতিসম্পন্ন এই নৌযানটি নিমেষেই বড় ধরনের জাহাজ ধ্বংসে সক্ষম। মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্র দেশগুলোর জাহাজ ধ্বংসের জন্য এই সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুথি সামরিক বাহিনী। হুথিদের দেয়া তথ্য বলছে নৌ ড্রোনটি ১৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রায় প্রতি ঘন্টায় ৩৫ নটিক্যাল মাইল। এটি ইয়েমেনের সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানানো হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিডবোটের মতো দেখতে তুফান ১ জলযানটি সমুদ্রে নোঙর করা একটি জাহাজে স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে। এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী ও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্ট গ্রুপের প্রতিরোধ যোদ্ধারা। এতে অন্তত ৪টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, অভিযানে ড্রোন দিয়ে ২টি সিমেন্ট বোঝাই ট্যাঙ্কার এবং ২টি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ সময় মার্কিন রণতরী ইউএস আইজেনহাওয়ারেও হামলা চালানো হয়েছে। এছাড়া লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ সহ আরও ২টি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানান হুথিরা। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান, জাহাজগুলো এমন সব কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে নিরাপত্তা সম্পর্কিত $৬৫০ কোটি সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ওই কর্মকর্তা জানিয়েছেন, এই সামরিক সহায়তার প্রায় অর্ধেকই গত মাসে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, এটি বিশাল বড় একটি উদ্যোগ। ওয়াশিংটন অস্ত্র সরবরাহ করছে না বলে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন নেতানিয়াহু। সে কারণে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের গভীরতা দেখানোর জন্যই এই তথ্য প্রকাশ করেছেন ওই কর্মকর্তা। চলতি সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে আলোচনার সময় সামরিক সহায়তার তথ্য উঠে আসে। প্রায় ৮ মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের নামে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান এক ব্রিফিংয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন যে হাজার হাজার নিখোঁজ শিশুর মৃতদেহ গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ওয়াশিংটন ডিসিতে তার সফরের সময় ইসরায়েলের ফোর্স বিল্ড আপ এবং অস্ত্র সরবরাহের জন্য মার্কিন সমর্থনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে আল আকসা হাসপাতালের স্বেচ্ছাসেবী এবং হাসপাতালের প্রযুক্তিবিদ খালেদ শাকশির বলেন, এটি অসহনীয়। গাজার দেইর আল বালাহ শহরে অবস্থিত এই হাসপাতালের অ্যানেস্থেশিয়া মেশিন সহ বিভিন্ন সরঞ্জামগুলো ভেঙে চুরে গেছে। প্রায় ৮ মাসে কমপক্ষে ৩৭,৭১৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬,৩৭৭ জন। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। ইসরায়েলি বাহিনীর বর্বরতা চরম সীমা লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি নিরপরাধ মানুষদের ধরে নিয়ে বন্দি করে তারা কারাগারে হিংস্র কুকুর দিয়ে নির্যাতন করছে। ইসরায়েলের এই বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার শাখার মুখপাত্র জেরেমি লরেন্স সাংবাদিকদের কাছে বৃহস্পতিবার এই নৃশংস আচরণের নিন্দা জানিয়েছেন। পশ্চিম তীরে সম্প্রতি এক ফিলিস্তিনিকে গুলি করে তাকে গাড়ির সামনে বেঁধে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। এ ব্যাপারে সাংবাদিকরা লরেন্সকে প্রশ্ন করলে তিনি বলেন, আমরা আরও গুরুতর অনেক অভিযোগ পাচ্ছি ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা ফিলিস্তিনিদের ধরে এনে বিনা কারণে বন্দী করছে। এসব বন্দীদের উপর যৌন নির্যাতন ছাড়াও হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করছে। ভয়ার্ত নারী শিশুসহ কারাগারে ফিলিস্তিনি আটক বন্দীদের উপর লেলিয়ে দেয়া হিংস্র কুকুর কামড়াচ্ছে। এসব করে তারা বিকৃত মজা পাচ্ছে। ইসরায়েলের এসব কর্মকাণ্ডে শুধু মানবাধিকারই লঙ্ঘন হচ্ছে না, বন্দীদের বিষয়ে আন্তর্জাতিক আইনও চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। পশ্চিম তীরের জেনিন শহরে গত ২২ জুন এক যুবককে গুলি করে ইসরায়েলি সেনারা তাদের জিপ গাড়ির সামনে বেঁধে রেখে মানব বর্ম হিসেবে ব্যবহার করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গোটা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ কর্মকর্তা ওই ঘটনারও কঠোর নিন্দা জ্ঞাপন করেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changeTV.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।